ওকে, তাহলে আমরা কি বললাম এখন? এই হচ্ছে আমার কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন। এটা খুব বেশি আর সময় দেবো না প্লিজ, এটা একবারে সেই শুরু থেকে বারে বারে আমাদের প্র্যাকটিস করছে। সরল চলিত স্পন্দন কাকে বলে? সরল চলিত স্পন্দন আমরা নিজেরাই বলি, তারপর জিজ্ঞেস না করলে, জিজ্ঞেস করলে ভয় পাবে কাকে জিজ্ঞেস করবে। সরল চলিত যে সকল, যে গতির মধ্যে যে কণাটা ত্বরণ সাম্য অবস্থা থেকে দূরত্বের সমানুপাতিক এবং বিপরীতমুখী, ওই সকল গতিগুলোকে বলা হয় সরল চলিত স্পন্দন গতি। একটা সিম্পল হার্মোনিক মোশন যেটা বলা হচ্ছে, একটা মাত্র বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যারা মেনে চলে তাদেরকে বলা হয় সরল চলিত স্পন্দন। এবং সেই কি বৈশিষ্ট্য? সেই বৈশিষ্ট্য হচ্ছে যে তার সাম্য অবস্থা থেকে, বা যে সাম্য অবস্থার যে বিন্দু ছিল সেই বিন্দু থেকে তার ত্বরণ দূরত্বের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এই শর্ত যারা মেনে চলবে তাদেরকে বলা হবে সরল চলিত স্পন্দন। বা 16ই ডিসেম্বর তোমার জন্মদিন, কালিক পর্যায়বৃত্ত কেন? দেখো, পর্যায়বৃত্তকে আমরা শুরু থেকে পর্যায়বৃত্তকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা স্থানিক, একটা কালিক। মনে আছে? পর্যায়বৃত্তকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম মেইনলি, রাইট, ভেরি গুড। একটা স্থানিক, একটা হলো কালিক। স্থানিক পর্যায়বৃত্তটা বলেছিলাম যে যখন কোন একটি নির্দিষ্ট দূরত্ব পর পর কোন একটা জিনিস রাখা হয়, মনে করো যে আমি একটি লাইনে 100টা গাছ লাগাবো এবং তোমাকে বলা হলো যে প্রত্যেকটা গাছের দূরত্ব, মাঝখানে দূরত্ব হবে হলো 2 মিটার করে, সাপোজ। তাহলে তুমি ফিতে দিয়ে 2 মিটার মাপলাম, 2 মিটার মেপে একটা গাছ তুমি লাগালা, এরপর 2 মিটার আবার মাপলে আরেকটা গাছ লাগালে, এরকম 2 মিটার পর পর একটা করে গাছ লাগাচ্ছ। এটা কি? এটা কিন্তু স্থানিক পর্যাবৃত্ত নাকি কালিক পর্যাবৃত্ত বলতো? আমি যেটা বলছি সেটা কিন্তু স্থানিক, কারণ একটা নির্দিষ্ট স্থান পর পর একটা করে গাছ রাখা হচ্ছে, এটাকে বলা হয় স্থানিক পর্যাবৃত্ত। আর যখন বলা হবে যে আমরা প্রতিদিন করে একটা নির্দিষ্ট টাইম পর পর একটা কণা একটা নির্দিষ্ট জায়গায় আসবে অথবা একটা নির্দিষ্ট ঘটনা ঘটবে, যেমন তোমার জন্মদিন। তোমার জন্মদিন দেখো, আজকে যাদের বার্থডে, আবার সে দীর্ঘ 1 বছর পরে আবার সে বার্থডে আসবে, এরপরে আবার সেই 1 বছর পরে আবার একটা বার্থডে। তার মানে কি, একটা নির্দিষ্ট টাইম পর পর যখন কোনো ঘটনাগুলো ঘটবে অথবা কোনো কণাটা একই অবস্থানে আসবে, তখন সেই ধরনের পর্যাবৃত্ত গুলোকে বলা হয় কালিক পর্যাবৃত্ত। কালিক মানে হলো কাল। দেখো, আমার নাম শুনে বোঝা যাচ্ছে, এই জিনিসটা মাথায় রাখতে পারে, নিজে নিজে লিখতে পারবা। কালিক মানে হচ্ছে কাল, কাল মানে হচ্ছে সময়। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে পড়ে আসছি, কাল মানে হচ্ছে সময়। তাহলে দেখো, কালিক পর্যাবৃত্ত কেন, এটা ব্যাখ্যা করলাম। কারণ তোমার জন্মদিন বলো, 16 ডিসেম্বর বলো, যদি কিরকম বলা হয় পয়লা বৈশাখ, পয়লা বৈশাখটা কেন স্থানিক পর্যাবৃত্ত ব্যাখ্যা করো, তখন তোমার আমাদের সুন্দর লিখে দিতে পারবা। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছিল ওই স্থানে পর্যায় কাল কত হবে? গণনা কোশ্চেন, ওই স্থানের পর্যায় কাল কত? এখন পর্যায় কাল তোমাকে বের করতে বলা হচ্ছে। গণনা কোশ্চেন দেখো, ওই স্থানে পর্যায় কাল কত? পর্যায় কাল বলতে আমরা সাধারণত টি এর মান বুঝি, টি এর মান বের করবো। সেই টি এর মান বের করতে গেলে আমরা বিখ্যাত সেই একটা ফর্মুলা, দেখো আমি সেই শুনতে বলেছি যে এই চ্যাপ্টারে একটা মাত্র একটা ফর্মুলা ছিল, যে ফর্মুলাটা আমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করবো, একটা পর্যায়ে ক্রমে ব্যবহার করবো, ব্যবহার করতে 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 দেখবে যে কন্টিনিউয়াস আমার একটাই ফর্মুলা, সেটা হলো টি সমান সমান টয়েস বাই স্কয়ার রুট এল বাই জি। মনে আছে? টি ইজ ইকুয়াল টু টয়েস পাই মানে 2 পাই স্কয়ার রুট এল এর নিচে একটা জি ছিল, এলটা ছিল আমার কার্যকরী দৈর্ঘ্য, জিটা ছিল অভিকর্ষ ত্বরণ, আর পায়ের ভ্যালুটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট 3.1416। এখন টিতে যে থাকবে সেটা বলা হয়, হ্যাঁ মোটামুটি সব দেওয়া আছে এখানে, তো খুব সহজে আমরা বের করতে পারবো। ভেরি গুড। মানে কোশ্চেনটা পড়ে কিন্তু আমাকে মাথার মধ্যে নিতে হবে আমার কি কি ইনফরমেশন দেওয়া আছে এবং কি কি ইনফরমেশন আমাকে বের করতে হবে। এই লিঙ্ক যারা চিন্তা করতে পারবে তখন দেখবে যে নিজেরাই মাথার মধ্যে অটোমেটিক ফর্মুলা বের আসবে, ও আচ্ছা এই ফর্মুলা যদি ইউজ করতে হলে আমি এইটা বের করতে পারবো। আর এই ফর্মুলা রাইট সাইডে যে যে রাশিগুলো আছে সবগুলো রাশির ভ্যালু দেওয়া আছে, মানে ইনফরমেশন কোশ্চেনের মধ্যে। সো আমরা সরাসরি ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেশন করতে পারবো। মানে খুব ভয় পাওয়ার কিছু নেই। দেখো এখানে ছিল টি সমান টয়েস বাই রুট এল বাই জি, ও স্যার এল এ করে দেওয়াই আছে, এটা আমি লিখে দিচ্ছি কার্যকরী দৈর্ঘ্য 75 সেন্টিমিটার, কিন্তু মিটারে রাখা যায়, সেন্টিমিটার রাখা যাবে না, কিন্তু সব মিটার রাখতে হবে। আমি কেন কেন বলছি,
কারণ জির ভ্যালু তুমি 9.8 ইউজ করবে না, 9.8 তো মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে এখানে কিন্তু মিটার পার সেকেন্ড আছে। একটা যদি মিটার ইউজ করতে হলে অবশ্যই এটাও তোমাকে মিটারে কনভার্ট করতে হবে। দ্যাট মিন্স কার্যকরী দৈর্ঘ্যটাকে আমরা মিটারে কনভার্ট করব, এল এর ভ্যালুটা পেয়ে গেলাম, আর জি ভ্যালুটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, জি ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে দুইটা জিনিস পেয়ে গেলাম। এরপর আমরা চিন্তা করবো, দেখো এই দুটো ভ্যালু পাওয়ার পরে ইজিলি এখন টির পাই ভ্যালু তোমার জানাই আছে, বের করতে পারবা। সবাই কি বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তারপরে ঘ নাম্বার কোশ্চেনটা আমি তোমাদের কাছে পরে নেবো, আমি তো বুঝবো। সবাই কি স্ক্রিনশট নিয়েছো, বা যারা তুলতে পারো নাই কোশ্চেনটা তুলেছো? কোশ্চেনটা লাগবে কিন্তু। হ্যাঁ স্যার। কারণ হচ্ছে তোমাদের আমরা এক্সাম নেব, বলে দিচ্ছি আমাদের একটা শিডিউল অলরেডি শিডিউল হয়ে গেছে। এর আগে ক্লাসে আমরা একটু ক্লাস দিয়েছিলাম, আমরা একটা শিডিউল করে ফেলেছি। সেই শিডিউল অনুযায়ী মাঝে মধ্যে আমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নেব। সেই চ্যাপ্টার এক্সাম মধ্যে যদি বলি যে একটা ক্রিয়েটিভ 10 মার্কস একটা ক্রিয়েটিভ থাকে, আর কিছু না, তখন অবশ্যই আমরা এই টাইপের ক্রিয়েটিভ গুলো প্র্যাকটিস করি। যেগুলো প্র্যাকটিস করা হচ্ছে, যারা আজকে রেগুলার ক্লাস করে তাদের জন্য মোটামুটি সুবিধা হবে। তাহলে কি আগামী ক্লাসে এক্সাম হবে, নাকি আপনি আগামী ক্লাসে জানাই দিবেন কবে এক্সাম হবে? আগামী ক্লাসে জানাই দেবো, নেক্সট ক্লাসে আমি বলে দেবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন একটু বোঝার পরে আমি গ নাম্বারটা করে, ঘ নাম্বারটা একটু বড় ব্যাপার ক্লাস আমি করে দেবো আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আমি এখন গ নাম্বারটা দেখো, আমি জাস্ট লিখে দিচ্ছি, তোমরাই করবা, তোমাদের করা সম্ভব। প্রথম লেখা দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য এল সমান 75 সেন্টিমিটার। সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট 100 দ্বারা ডিভাইড করি, 0.75 মিটার। আমাদের দুটো পর্যায়কাল টি সমান টুইস বাই স্কয়ার রুট এল বাই জি। আচ্ছা, এই ফর্মুলাটা সম্পর্কে আমি একটু বলি। এখানে তো আমরা ধরো একটা কোথা থেকে আসলে কিভাবে আসলে সুন্দর করে ডেরিভেশন করে আমরা দিয়েছি। এই ফর্মুলাটা 19 এর বইতে আছে, তুমি কি জানো? কখন দেখেছো ফর্মুলাটা? আমি শিওর, কারণ 19 এর বইতে খুব ভালো করে ফর্মুলাটা দেওয়া আছে। কিন্তু মজার কথা হলো আমাদের পরের বছরই বই চেঞ্জ হয়েছিল, আমাদের সময় মনে ছিল না স্যার। মানে আমরা স্যার 10 এ উঠছি তখনই বই চেঞ্জ হয়েছে, আমরা পাই নাই। তাহলে বলতে পারি, রাইট। এবং এমন একটা বই করছে, বিশ্বাস করো, আমি একটু তোমাদের সাথে কথা বলি। এখন 9-10 এর যে বই, বিশেষ করে ফিজিক্স বইটা কথা বলতে পারে, ফিজিক্স বইতে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এমন একটা মানে কমপ্লেক্স একটা বই তৈরি করেছে যে এই বইটা যদি কোনো টিচার খুব মানে ব্রডলি বলতে একবারে বুক খুলে ভালো করে যদি পড়াতে চাই, তা আমার সব কিছু আমি দিয়ে দেবো, সত্যি বলছি স্টুডেন্টরা কিছু নিতে পারবে না। ওই টিচার যদি কলেজে এখন ইন্টারমিডিয়েট এই সিলেবাস সম্পর্কে কনসেপ্ট যদি না থাকে, সেই ক্ষেত্রে সত্যি বলছি যে ওই টিচার পড়াতে পারবে না। মানে যদি বেসিক ক্লিয়ার করে বাচ্চাদের বোঝাতে চাই যে আমি অনেক কিছু জানি, একটা ইনফরমেশন নিয়ে সেই ইনফরমেশন মাথায় রেখে তারপরে আমি আমার মতো ডেলিভারি দিব, তখন যদি পড়াতে চাই তো অবশ্যই তাকে ইন্টারমিডিয়েটের এই সিলেবাস সম্পর্কে ভালো কনসেপ্ট থাকতে হবে। কারণ গতকালকে আমি একটা চ্যাপ্টার পড়াচ্ছিলাম, ক্লাস 10 এর একটা ব্যাচকে, আমাদের অনেক বড় একটা ব্যাচ, সত্যি তোমরা অবাক হয়ে যাবে। ওই ব্যাচে প্রায় 67 স্টুডেন্ট জয়েন করে, 67 জন স্টুডেন্ট জয়েন করে ওই ব্যাচে। তো ক্লাস 10 এর ইংলিশ ভার্সনে ওদিন ওই ব্যাচে পড়াতে গিয়ে হঠাৎ করে ওখানে সাউন্ড অ্যান্ড ওয়েভস একটা চ্যাপ্টার আছে। তো ওই চ্যাপ্টার পড়াতে গিয়ে দেখা গেল যে ওদের আছে, প্রথমেই আছে সিম্পল হারমোনিক মোশন, একটা কোনো কিছু বলে দেওয়া নেই, একটা শুরু হয়েছে। ধরো একটা চ্যাপ্টার থাকে না, কি কি শিখবো, এরপরে যে ফার্স্ট টপিক দিয়ে শুরু হয়েছে যে এটা সরল স্ফলিত স্পন্দন। এই সরল স্ফলিত স্পন্দন গতিতে জাস্ট প্রথম টপিক শুরু হলো এখান থেকে।
আমি কোশ্চেনটা সত্যি চ্যাপ্টারটা পড়ে একটু অবাক হয়ে গেছি যে এখান থেকে শুরু কেন। এখন সরল সন্ধি স্পন্দন বুঝতে গেলে ওকে কত কিছু আগে জানতে হবে। দেখো তোমাদের সরল সন্ধি স্পন্দন তোমাদের বইতে কিন্তু প্রথমে নাই। প্রথম পর্যাবৃত্তটা কি, পর্যাবৃত্ত গতি কি, কি কি ভাগে ভাগ করা যায়, তালিকা সবগুলো পর্যাবৃত্ত বৈশিষ্ট্যগুলো কি কি, এই বৈশিষ্ট্য থেকে তারপরে এই একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য যারা মেনটেন করে তাদেরকে বলা হয় সরল সন্ধি স্পন্দন। আমরা সুন্দর করে ভেঙে 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 একটা সামারিতে আসছি। আর ওই বইতে একবার পুরো ফার্স্ট টপিক সরল সন্ধি স্পন্দন ওতে গেল এটা। এরপরে ভিতরে পড়াচ্ছি, পড়া থেকে ভিতরে দেখলাম ফর্মুলা দেওয়া আছে, দুইটা ফর্মুলা দেওয়া আছে। মজার ব্যাপার হলো একটা ফর্মুলা ছিল এইটা যেটা আমি লিখলাম, এই ফর্মুলা দেওয়া আছে। আরটা হলো টি সমান সমান টয়েস বাই রুট কে বাই এম। এই ফর্মুলাটা আবার তৈরি করেছিলাম ওই ব্যবকলন সমীকরণ থেকে। সরাসরি এই দুটো ফর্মুলা দেওয়া আছে, তারপরে আর অন্য কোনো কিছু দেওয়া নেই। এখন আমার প্রশ্ন হলো, কোন স্টুডেন্ট যদি ওর টিচারকে জিজ্ঞেস করে স্যার এই ফর্মুলাটা কোথা থেকে আসলো, তখন যদি এই ইন্টারমিডিয়েট বেসিকটা ক্লিয়ার না থাকে বা সিলেবাস সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকে, তখন কিন্তু ওই টিচার গুলো আসলে পড়ানো খুব কঠিন হবে, ভীষণ কঠিন হবে। বরঞ্চ সত্যি বলছি তোমাদের এই বইগুলো একেবারে পর্যায়ে ধারাবাহিকভাবে শুরু করে বই আছে। কোন স্টুডেন্ট ইচ্ছে করলে সে যদি মনোযোগ সহকারে পড়ে বাসায় প্র্যাকটিস করে, আমি নিজে পড়বো নিজে বলবো, সত্যি বলছি তার প্রাইভেট টিচার বা কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। সুন্দর করে সব দেওয়া আছে এবং এত চাপও কিন্তু মনে করে যে আমার আরো বেশি কিছু জানার দরকার, ইউ মে গো টু দ্য ইউটিউব অথবা তোমার গুগলে। বিশেষ করো যে আমি যে এখন পর্যন্ত যে কোনো প্রবলেম ফেস করি সাথে সাথে আমি গুগল মামাকে বলি মামা এটি কি, খুব সুন্দর করে মানে এত সুন্দর করে মানে ডায়াগ্রামটা আমার বুঝিয়ে দিচ্ছি যে আমাদের বাংলাদেশের বই টইগুলোতে এর চেয়েও খারাপ অবস্থায় আছে, অনেক সুন্দর করে বলে দেয়। তোমাদের জানার এখন স্পেস অনেক। আচ্ছা যাই হোক, আমার টেলরটা কত আসবে এখানে একবার সরাসরি টয়েস পাই স্কয়ার রুট 0.75 বাই 9.8। দেখো তো জি এর মান কত আছে, ক্যালকুলেটর ইউজ করেছো, কি কি করে ফেলেছো এ পর্যন্ত? স্যার টি এর মান আসে স্যার 1.73 সেকেন্ড। 1.73 সেকেন্ড। ওকে গুড। তারপরে আমাদের একটা কোশ্চেন, গ নম্বর কোশ্চেনটা শেষ, ঠিক আছে? এইবার আমরা যাবো গ নম্বর কোশ্চেন। স্যার 1.738 আসে, তাহলে 1.74 হবে না? 738 দিয়ে দাও আর 4 দাও। আচ্ছা তিনটা ডিজিট দিতে পারো, তিনটা ডিজিট দিতে পারো, কোনো সমস্যা নেই। তিনটা ডিজিট দেওয়াটা বেটার, দিতে পারো, কোনো সমস্যা নেই। আপনার 3 ডিজিট আমরা এটাকে বলা হয় 3 ডেসিমাল প্লেস, 3.2 স্থান পর্যন্ত আমরা সাথে লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এখন মেইন কোশ্চেন হচ্ছে আমার ঘ নাম্বার। আমি কিন্তু অ্যাকচুয়ালি এই ট্রেডটা করানোর উদ্দেশ্য কিন্তু এতক্ষণ যে তিনটে টপিক কোশ্চেন গেল যে আমাদের এগুলো না, ঘ নাম্বার কোশ্চেনটা আমি খুব মনোযোগ সহকারে খুব ভালো করে পড়া পাচ্ছি। এই একটা মাত্র কোশ্চেনটা আমি টার্গেট করে অ্যাকচুয়ালি এই ক্রিয়েটিভটা আমি সিলেক্ট করেছি, আমি কিছু পড়াতে হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় দেখা গেছে এই কোশ্চেনটা আসছে, হয়তো একটু ঘুরে আসছে, বাট এক্স্যাক্টলি এই ঘ নাম্বার কোশ্চেনটা আমরা মেইনলি পড়ানোর জন্য দুটো করে রাখছি। আর বাকি ক খ গ এইগুলো খুব সিম্পল কোশ্চেন ছিল, এগুলো খুব বেশি লিখতেন। ঘ নাম্বার কোশ্চেনটা খুব মনোযোগ সহকারে খেয়াল করতাম। এখানে আমি কিছু বলি, কথা বলি, ওরা কিন্তু বলে দিয়েছে। দেখো কোশ্চেনটা কিন্তু খেয়াল করো, আমি কোশ্চেনটা যতটুকু মাথার মধ্যে আছে আমার কথা শুনলেই তোমাদের কোশ্চেনটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে হাবিবা কি করলো, যে সরল দোলকটি তৈরি করেছিল সেটা কিন্তু সেকেন্ড দোলক না, এ ধরনের কোনো মেনশন করা ছিল না। 6 নম্বরের কোশ্চেনে বলা হচ্ছে হাবিবা যে সরল দোলকটি তৈরি করেছিল তার দৈর্ঘ্য পরিবর্তন করে সরল দোলক সেকেন্ড দোলক তৈরি করা হলো। সেকেন্ড দোলক তৈরি করার মানে শর্ত বুঝতে পারছো? তার মানে টি এর মান তোমার জানা, দ্যাট ইজ টি এর ভ্যালুটা তখন তোমার জানা, সেটা হলো 2 সেকেন্ড। তাহলে আমরা সেকেন্ড দোলক কাকে বলবো এখন আমরা একটু তোমাকে জেনে রাখি, বলে রাখি, সেটা হলো যে সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, সেই সরল দোলকের বলবো হলো সেকেন্ড দোলক। প্লিজ একটু লেখা রাখো, তোমাদের বইতে সংখ্যাটা দেওয়া নাই কিন্তু এটা বিভিন্ন সময় আমি দেখলাম যে এটা কোনো কোনো সময় এক নাম্বার কোশ্চেন চলে আসে। সেকেন্ড দোলক কি? সেকেন্ড দোলক হলো যে সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড বা 2 সেকেন্ড,
সেই সরল দোলকগুলোকে বলা হয় সেকেন্ড দোলক। সবাই লিখেছো? প্লিজ একটু লেখো, জাস্ট নোট করে রাখো, সামারি করে নোট করে রাখো। স্যার আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আবার। যে সরল দোলকের পর্যায়কাল বা দোলনকাল 2 সেকেন্ড, সেই সরল দোলকগুলোর নাম বা সেই সরল দোলককে সেকেন্ড দোলক বলে। তাহলে হাবিব এইটা সংখ্যা ছিল, এখন বলা হচ্ছে, বলো বলো আবার বলো। স্যার এইখানে যে আমরা গ নাম্বারে যে স্যার পর্যায়টা বের করলাম, এটা তো 1.73 সেকেন্ড আসছে। এখানে যদি 2 সেকেন্ড আসতো তাহলে কি আমার এই ঘ নাম্বার কোশ্চেনে কি আবার ওরা মেনশন করবে সেকেন্ড দোলকের কথা? না, এখন তোমাকে যদি এমন ইনফরমেশন দিয়ে দেই, তো তোমাকে যদি কোশ্চেন গ নাম্বার বলে দেই যে উপরোক্ত সরল দোলকটি কি সেকেন্ড দোলক, তুমি সত্যতা যাচাই করো, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখো কোশ্চেন কিন্তু তুমি নিজেই তৈরি করছো, ভেরি গুড, কোশ্চেন তোমার দ্বারা তৈরি হয়ে গেছে। আমি গ নাম্বারে সরাসরি টি এর ভ্যালু বের করতে বললাম না, তোমাকে যদি সরাসরি জিজ্ঞেস করে এভাবে লিখি গ নাম্বারে যে উপরোক্ত সরল দোলকটি কি সেকেন্ড দোলক, এর পক্ষে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তারপর তখন তোমাকে টির ভ্যালুটা বের করতে হবে। যদি সে টির ভ্যালুটা 2 সেকেন্ড ডিরেক্টলি হয়ে যায়, তখন তুমি বলে দেবে ইয়েস স্যার, যেহেতু পর্যায়কাল 2 সেকেন্ড, তাহলে সরল দোলকটি সেকেন্ড দোলক। আর যদি 2 এর চেয়ে কম হয় অথবা বেশি হয়, তখন তুমি ডিরেক্টলি বলে দেবে না স্যার, এটা সরল সেকেন্ড দোলক না, এটা একটা সরল দোলক। সেই সরল যে কোনো সরল দোলক হতে পারে, বাট সেকেন্ড দোলক না। তার টি এর মানে 2 এর চেয়ে কম হতে পারে, বেশিও হতে পারে। এটা ক্লিয়ার সবাই? স্যার 4-5 হবে? সেকেন্ড হলো ওইটা সেকেন্ড দোলক হবে? 4 মানে বলতেছি 2 এর বেশি যদি 4-5 এরকম হয় তাও কি সেটা সেকেন্ড দোলক হবে? 2 এর চেয়ে না, সেকেন্ড দোলকে এক্স্যাক্টলি 2 সেকেন্ড লাগতে হবে, এক্স্যাক্টলি 2 সেকেন্ড লাগবে, ঠিক আছে? এখন জাস্ট 2 এর চেয়ে কম হোক অথবা বেশি হোক, তখন সেটা সরি সেকেন্ড দোলক থাকবে না, ঠিক আছে? এখন আমরা কি করবো সেই কোশ্চেনটা আমরা একটু বলি। তাহলে আমরা কোশ্চেনটা এখন খেয়াল করি যে হাবিবা কি করলো, একটা সরল দোলকের সেকেন্ড দৈর্ঘ্য পরিবর্তন করে একটা সেকেন্ড দোলক তৈরি করলো। তার মানে এমন ভাবে তৈরি পরিবর্তনটা করলো যখন টি এর মান 2 সেকেন্ড কম হয়। ওকে, এরপর কি করলো, এই সেকেন্ড দোলকটা সে চাঁদে নিয়ে গেল, চাঁদে নিয়ে চলে গেল। চাঁদে নিয়ে যাওয়ার পরে তখন ওইখানে সে টি এর মানটা বের করলো। সে টি এর মানটা কিন্তু ওইখানে চেঞ্জ হবে, কম হবে না বেশি হবে সেটা পরে বলবো, চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? আর তোমাদের কথা স্যার, এল এর মান তো পরিবর্তন করা হয়নি, ওই যে কার্যকরী দৈর্ঘ্যের যে এল এর মান পরিবর্তন করা হয়নি, কিন্তু এল এর মান পরিবর্তনের সাথে এটা রিলেটেড না। কারণ দেখো টি সমান সমান টয়েস বাই স্কোয়ার রুট এল ডিভাইডেড বাই জি। এল এর ভ্যালুর উপর ডিপেন্ড না করলেও জি এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। আর আমরা খুব ভালো করে জানি পৃথিবীর জি এবং চাঁদের জি এর মধ্যে অবশ্যই পার্থক্য আছে, এটা সবাই আমরা জানি। দুই জায়গায় জি এর মান দুই রকম, যেহেতু জি এর মান দুই রকম হবে, তাহলে অবশ্যই তোমাকে এই যে পর্যায়কাল, পৃথিবীতে যে পর্যায়কাল একটা সরল দোলকের জন্য 2 সেকেন্ড, আমি বলে দিচ্ছি 2 সেকেন্ড, কিন্তু মঙ্গল গ্রহে অথবা চাঁদে গিয়ে ওই সরল দোলকটি, একই সরল দোলক কিন্তু তার 2 সেকেন্ড পাবা না, হয় তার কম পাবো অথবা তার বেশি পাবো। এটা আমরা ম্যাথমেটিক্স করে বের করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা কম হবে না বেশি হবে। আমি কি সবাইকে জিনিসটা বুঝাতে পেরেছি, দিতে পেরেছি? জি স্যার। এখানে কিছু শর্ত থাকবে, এখানে কিছু কন্ডিশন থাকবে, সেটা হলো চাঁদের চেয়ে পৃথিবীর ম্যাথ, এখন তোমার চাঁদের ম্যাথ জানা দরকার। তাহলে কোশ্চেন স্যার আমি পৃথিবীর ভর জানি, মনে করো পৃথিবীর ভর জানো, পৃথিবীর ব্যাসার্ধ জানো, ওকে ড্যাম শিওর আমি জানি, ম্যাথ মুখস্থ হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীর টি এর মান বের করলাম। এখন চাঁদে গিয়ে যে টি এর মানটা বের করবো, তাহলে তোমাকে চাঁদের ভর জানতে হবে, আবার চাঁদের ব্যাসার্ধ জানতে হবে। এখন চাঁদের ভর এবং ব্যাসার্ধ দেওয়া নেই, কোশ্চেনের মধ্যে দেওয়া নেই। এখন তোমার কোশ্চেন স্যার চাঁদে ভর বা ব্যাসার্ধ কোনো জিনিসই দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে এই টি এর মানটা বের করবো? এইটা একটা কোশ্চেন, এটা আমরা আসবো। বাট একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা হচ্ছে যে পৃথিবীর ভর চাঁদের ভরের চেয়ে
কত গুণ? 81, 81 গুণ বেশি। এবং পৃথিবীর ব্যাসার্ধটা চাঁদের ব্যাসার্ধের চেয়ে 4 গুণ বড়। দেখো আমি কিন্তু অলরেডি সরাসরি চাঁদের ভর বা ইয়ে দেওয়া নাই, কিন্তু ইনফরমেশন কিন্তু আমরা পেয়েছি। তাহলে আমরা বললাম কি পৃথিবীর যে ভর, সেই ভর চাঁদের ভরের চেয়ে 81 গুণ বেশি। পৃথিবীর ভর বেশি মানে বড়, এবং চাঁদের যে ব্যাসার্ধ ছিল ওই ব্যাসার্ধের চেয়েও পৃথিবীর ব্যাসার্ধ 4 গুণ বেশি। আমার তোমার দুটো ইনফরমেশন দেওয়া আছে, দেখো কোশ্চেন লিখে দিয়েছি, তোমাদের সামনে যে কোশ্চেনটা আছে আমি যে ইনফরমেশন গুলো বলছি সেই ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা কি করব, চাঁদে গিয়ে যে পর্যায়কাল, ওই সেকেন্ড দোলকের যে পর্যায়কাল, সেই পর্যায়কালটা আমরা বের করবো। এখন তুমি মেনে নিবে না, কিন্তু কথা বিশ্বাস করবে না যে স্যার আপনি তো বলেই দিলেন যে একটা সেকেন্ড দোলক তৈরি করা হলো, তাহলে এরা পর্যায়কাল বের করবে কি? একটা সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড অনলি ইন দ্য আর্থ, অন দ্য আর্থ, শুধু পৃথিবী পৃষ্ঠের জন্য। পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যখন অন্য কোথাও চলে যাবা, মঙ্গল গ্রহে অথবা অন্য কোনো গ্রহে ইমাজিন করবা বা কল্পনা করবা, তখন কিন্তু এই টি এর মান 2 সেকেন্ড থাকবে না, ওই যে জি এর সাথে সাথে সে চেঞ্জ হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। স্যার আমরা ম্যাথটা কিভাবে শুরু করব? প্রথমে দেখো চিন্তা করবো, আমি জানি একেবারে সুন্দর করে আমরা করে দেওয়ার চিন্তা করছি। দেখো আমরা জানি জি সমান সমান জি এম বাই আর স্কয়ার। দেখো তো একটা ফর্মুলা ছিল না, জি সমান জি এম বাই আর স্কয়ার। একেবারে সেই ক্লাস 8 থেকে আমরা ফর্মুলা দেখে দেখে আসছি, এবং আমরা ইন্টারমিডিয়েটে অভিকর্ষ মহাকর্ষের মধ্যে আমরা এই ফর্মুলাটা প্রমাণ করেছিলাম কিভাবে জি সমান জি এম বাই আর স্কয়ার হয়, সেটা আমরা দেখেছিলাম। ওকে ডান, থাকলো। এখন প্রশ্নটা হলো, তাহলে পৃথিবীতে দেখো, পৃথিবীতে জি ই, আমি ই দিলাম, কিন্তু ই মানে আর্থ, তখন কি পাবে? দেখো জি এম ই ডিভাইড বাই আর ই স্কয়ার। দেখো আমি সবগুলো ই দ্বারা ডিফাইন করলাম। কেন ই দ্বারা ডিফাইন করবো? আমি পৃথিবীর জন্য, আর্থের জন্য। আর কোশ্চেন স্যার এই জি কেন ই দিলাম না? কারণ আমরা খুব ভালো করে জানি জি হলো একটা মহাবিশ্বের একটা ধ্রুব সংখ্যা, শুধু পৃথিবী মঙ্গল গ্রহে না, এই সৌরজগতের বাইরেও যদি অন্য কোনো জিনিস কোথাও যদি জি এর ভ্যালুটা দরকার হয়, ঠিক ওইখানেও আমাদের এই জি ভ্যালুটা কনস্ট্যান্ট 6.673 × 10⁻11। ওই জি ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট, এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না। এই জন্য আমরা ওটাকে ই ঠিক ধরবো না। একটা পৃথিবীতে আরেকটা বলে চন্দ্রে বা চাঁদে জি এম হলো, তখন জি এম সমান সমান কি হবে? দেখো তাহলে তো জি এম এম ডিভাইড বাই আর এম স্কয়ার। স্যার উপরটার মধ্যে কি জি এম আর লিখছেন না ই লিখছেন স্যার? উপরে ই ই বাবা, হ্যাঁ সবগুলো ই হবে, এটা সব ই। ই মানে হচ্ছে আর্থ, আর্থ মানে পৃথিবী। হ্যাঁ এটাও ই, এটাও ই, এটাও তিনটে ই। দেখো তিনটে ই, আবার এটা তিনটে এম। এম মানে হচ্ছে মুন, মুন মানে হচ্ছে চাঁদ, এম ডাবল ও এম, এম এম মুন। আচ্ছা তাহলে পৃথিবীর জন্য গেল, চাঁদের জন্য গেল। এখন এই দুটো জিনিসকে, সমীকরণটাকে আমরা ডিভাইড করবো, একটা সমীকরণকে একটা সমীকরণে ডিভাইড করবো। এখন এখানে সাধারণত আমরা কাকে ডিভাইড করবো একটু খেয়াল করে এই জায়গাটা মাথায় রাখবা। আদারওয়াইজ তোমাদের ম্যাথ হয়তো তুমি যেগুলোকে ডিভাইড করলে ম্যাথটা হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু সবথেকে কমফোর্টেবল রেজাল্ট যে আসবে সেই কমফোর্টেবল রেজাল্টটা হলো এই দুটোর মধ্যে যেটা স্মলার, যেটা ছোট, সেটাকে উপর রাখতে হবে, তাহলে আলটিমেট তোমার সুবিধা হবে। তাহলে আমরা যদি ডিভাইড করি এখানে ধরো একটা ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, মানে ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন মানে সমীকরণ, 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ডিভাইড করব। এখন কি কি আসে এখানে? 2 নম্বরে বাম পাশে কি ছিল? জি এম ডিভাইডেড বাই জি ই ইকুয়াল টু, এই থেকে এটাকে ডিভাইড করো। ডিভাইড করতে হয় দেখো তো, জি এম এম বাই আর এম স্কয়ার।
আমরা যদি একবার মাল্টিপ্লাই করে দিই সরাসরি, মাল্টিপ্লাই করে কি হবে, এই ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে না, রেসিপ্রোকাল হবে, উল্টে যাবে, তাই না? এই রাইট সাইডে এই ভগ্নাংশকে যখন আমরা এই ভগ্নাংশটা ডিভাইড করব, তখন এই ভগ্নাংশটা ঠিকই থাকবে, আর নিচের ভগ্নাংশটা কি হবে, যখন আমরা গুণন চিহ্ন দেব তখন সেটা উল্টে যাবে। তাহলে উপরে যাবে হলো আর ই স্কয়ার ডিভাইডেড বাই জি এম ই। এখন দেখো জি জি কেটে দাও, স্যার জি জি কেটে গেল, তাহলে এখন থাকবে হচ্ছে এম এম বাই আর এম স্কয়ার, তারপরে আর ই স্কয়ার ডিভাইড বাই এম ই। এখন আমরা কাজ করবো, আর আর গুলোকে এক পাশে নিয়ে আসবো, এম এম গুলোকে আমরা এক পাশে নিয়ে যাবো। বুঝতে পেরেছো? যেমন হচ্ছে যে আর হ্যাঁ বলো বলো। স্যার সরি স্যার, আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তো এর জন্য আমি একটু লেফট আউট হয়ে তাই গেছি। তুমি বলেই থ্যাংক ইউ। আমি তোমাকে খুঁজলাম একবার, ভাবলাম তুমি এটা গেল হয়ে জয়েন্ট করলে এত সুন্দর করে। ভেরি সরি গুড। স্যার। ঠিক আছে বাবা, তুমি কিছু করার নেই আমাদের। এখন ইলেকট্রিসিটি এবং আসলে ওয়াইফাই উপর আমরা অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু আমি ক্লাস নিচ্ছি স্বাচ্ছন্দ্য, আমি সুন্দরভাবে ক্লাস নিচ্ছি, হঠাৎ করে দেখা গেছে যে ইলেকট্রিক চলে গেল, আসলে তখন কিছু করার থাকে না, তখন আমি মোবাইলের উপর ডিপেন্ড করতে হয়, তখন হয়তো ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে। আমি ওইদিকে বললাম যে আমি এর আগের দিন বিষয়টা আমি সত্যিই শখ, সকালে এত মেজাজ খারাপ হয়েছে যে আমি এত সুন্দর পরিকল্পনা করে রাখছি, এত সুন্দর করে রেডি করছি, ইচ্ছা করে বসে রয়েছে, আরো 5 মিনিট পরে ঢুকবো, বসে রয়েছি, বাট 4-5 মিনিট পর 10 মিনিট দেখি আমাদের ওয়াইফাই কানেকশন নেই। যাও আবার পাইলাম, তাও একটু নাই, এই চলে যাচ্ছে, এই আসতেছে। পরে অবশ্য আর একটা কাজ করছি, সেটা হলো গত পরশুদিন কাজটা করেছি, এখন আশা করি প্রবলেমগুলো হবে না। আগে তো ওয়াইফাই কি অনেক দূর থেকে একটা তার দিয়ে ওয়াইফাই তার নিয়ে তারপরে বাসা কানেকশন ছিল। এখন আবার গত পরশুদিন আমরা করেছি আমাদের ফ্ল্যাটে নিচে একটা ওয়াইফাই বড় একটা বক্স বানাচ্ছি, ওটা হলো অপটিক্যাল ফাইবার দিয়ে, নর্মাল ফাইবার না, অপটিক্যাল ফাইবার একটা বক্স বানানো হচ্ছে, বাইরে থেকে অপটিক্যাল ফাইবার কানেকশন নিয়ে আমরা এখানে রেখে দিয়েছি। এখন নিচে থেকে কানেকশন হবে, ওই বিল্ডিং এর ভিতর দিয়েই কানেকশন দেওয়া আছে, একবার আমাদের ফ্ল্যাটে চলে আসছে। এখন আর বাইরে কোনো তার ঝুলবে না, একবার ভিতর দিয়ে সরাসরি এসে আমার ড্রয়িং রুমের এখানে ওই ওয়াইফাই বক্সের সামনে দিকে আসছে। এবং আমি হয়তো অলরেডি ওয়াইফাই যে পাওয়ারটা, এই পাওয়ারটা অলরেডি আইপিএস এ জয়েন করে দিয়েছি, কারণ আমাদের জেনারেটরটা শুরু হলেই তখন কারেন্ট চলে গেলেও নিচের জেনারেটর চললে আমার আইপিএস যদি ওপেন থাকে, তাহলে আমার সবসময় ওয়াইফাই আগে থাকতে পারবো। এই কাজটা করা হচ্ছে। ওকে দেখো, তাহলে আমরা জিএম আমরা এটা মোটামুটি ক্যালকুলেশন করলাম, করার পর রেখে দিলাম স্যার। ওকে, আমি এখন দেখো এম এর সঙ্গে এম, আর এর সঙ্গে আর, এই দুটো জিনিসটা আমরা এখন এই থেকে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, আমি বলছি রেডিয়াসের সঙ্গে রেডিয়াস, ব্যাসার্ধ দুটো এক পাশে নিয়ে আসবো, আর বর্গটা এক পাশে নিয়ে যাবো। কি হবে দেখো, এই আর ই ডিভাইড বাই আর এম, দেখো যে দুটি স্কয়ার ছিল সেই তো পাশাপাশি এক জায়গায় রাখলাম, আর এম এম ডিভাইডেড বাই এম ই, এই দুটো পাশাপাশি রাখলাম। এইখানে আবার দেখো খুব সুন্দর করে, প্লিজ আস্তে আস্তে একটু বোঝার চেষ্টা করি। এখানে আর ই বাই আর এম, উপর হলো পৃথিবীর ভর আর নিচে হলো চাঁদের ভর। পৃথিবীর ভর বাই চাঁদের ভর, মানে পৃথিবীর ভরকে যদি চাঁদের ভর দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে রেজাল্ট জানো? 4 হবে, 4 গুণ। কিন্তু চাঁদের ভরকে পৃথিবীর ভর দ্বারা গুণ করলে কি কত হবে? 1/4। মানে যেহেতু আমরা বলে দিয়েছি যে পৃথিবীর ভরটা চাঁদের ভরের চেয়ে 4 গুণ, ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ 4 গুণ বেশি ছিল। চালিয়ে দেখো, এই দুটো হবে 4, 4 এর উপরে স্কয়ার, আর এই যে এম বাই এম ই, এই জায়গাটা কিন্তু একটু ঝামেলা আছে, সেটা 1 উপরে লিখবো। খেয়াল করো, 1 ডিভাইডেড বাই এম ই বাই এম এম, সরি এম এম। তোমাদের সুবিধার জন্য এক লাইন মানে বাড়া দিচ্ছি, মনে করো আমি ইজিলি করে ফেলতে পারি এখানে 16 ইন্টু 1 বাই 81, তার মানে হলো 16 ডিভাইড বাই 81।
এই জিনিসটা আগে তোলো, আগে লিখে নাও, তারপরে আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। পুরো লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে সবাই? জি, স্যার। ভাই, স্যার স্যার এখানে কি 1 এর নিচে এমই বাই এম লিখছেন? হ্যাঁ, এই থেকেই দেখো এম ই এম বাই এম ই, এটা হচ্ছে চাঁদের ভর আর এটা হলো পৃথিবীর ভর। কিন্তু আমরা যেহেতু একটা শর্ত দিয়েছি পৃথিবীর ভর চাঁদের ভরের চেয়ে 81 গুণ, তার মানে হচ্ছে আমরা কিন্তু এখানে পাবো, এটা বলা হচ্ছে যে চাঁদের ভর পৃথিবীর ভর তুলনা, তাহলে কিন্তু আমার যে ইনফরমেশন উল্টা ছিল, এই জন্য আমি 1/something করে লিখছি, যে পৃথিবীর ভরটাকে করে রাখছি আর চাঁদেরটা নিচে নিয়ে গেছি, যাতে করে এই মানটা 81 গুণ বড় ছিল। এই 81 হচ্ছে আমার এখানে এই 81 কথা জানতে হবে, এই জন্য 1 ডিভাইডেড বাই স্যার 81 কি হচ্ছে স্যার? উপরে। বুঝলেন বাবা? বলো বলো। 81 টা স্যার? ও আচ্ছা, ও তোমার কোশ্চেনটা পড়ো, দেখো কোশ্চেনের মধ্যে লেখা আছে যে পৃথিবীর ভর চাঁদের ভরের চেয়ে 81 গুণ বেশি। দেখো তোমার কোশ্চেনের মধ্যে লেখা আছে। জি স্যার, বুঝতে পারছি। স্ক্রিনশট মারছি স্যার, এই জন্য খেয়াল করিনি। না না, কোনো সমস্যা নেই বাবা। তাহলে এইটা ছিল 81 গুণ বড়, আর এইটার ব্যাসার্ধ ছিল 4 গুণ বড়, যার জন্য 4 উপর 4 বসাইছি, কিন্তু 4 উপর স্কয়ার ছিল। এখন কোশ্চেন স্যার আমি এত কিছু করলাম কেন, আমি তো টি বের করবো। হ্যাঁ, টি বের করতে তো আমাকে লাগবে। দেখো এবার আমরা একটা রাইট সাইড যাই। প্রথমে পৃথিবীর পৃষ্ঠে আমি কিন্তু লিখছি এখানে পৃথিবীর পৃষ্ঠে টি সমান সমান টয়েস বাই স্কয়ার রুট এল বাই জি ই। দেখো এটা পৃথিবীর পৃষ্ঠে টাইম টি সমান টয়েস বাই রুট এল বাই জি ই, মানে হচ্ছে সব কিন্তু পৃথিবীর পৃষ্ঠে। এখন যদি আমি চাঁদে নিয়ে যাই তখন টি এম ইকুয়াল টু টয়েস বাই স্কয়ার রুট এল বাই জি এম। দেখো আমরা কিন্তু মোটামুটি চলে আসছি, একবার রেজাল্টটা কাছাকাছি চলে আসছি। একটু ক্যালকুলেশন যে এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে আমাদের সেকেন্ড দোলকের টার্মান, আর এটা চন্দ্রের পৃষ্ঠে টি সমান সমান 20। এখন আমরা ডিভাইড করবো হলো টি এম ডিভাইড বাই টি ই, ঠিক আগের মতোই ডিভাইড করলে কি হবে, টয়েস বাই কেটে যাবে, তাহলে স্কয়ার রুটের ভিতরে এল বাই জি এম ইনটু এটা কোনটা দাও জি ই ডিভাইড বাই এল। ঠিক আছে? এখন আচ্ছা আমরা এখানে একটু কাজ করে নিই, আমরা সরাসরি ডিভাইড করো টি ই বাই টি এম সমান সমান এদিকে যদি ডিভাইড করি টয়েস বাই কেটে গেল, স্কয়ার রুট এল বাই জি ই এটা কোনটা দাও জি এম বাই এল, এল এলটা কেটে দাও আবার, থাকবে কত স্কয়ার রুট জি এম বাই জি ই। স্যার এখানে চাঁদের পর্যায়কাল নিচে থাকার কথা না? না দেখো আমি তো বলি পৃথিবীর ভর, পৃথিবীর টি সমান সমান এত, আর এটা চাঁদের টি সমান সমান এত। হ্যাঁ, পৃথিবীকে যদি আমি চাঁদের টি দ্বারা ভাগ করি টি ই উপরে টি এম নিচে আসবে। এখন এই থেকে এইটা দ্বারা ডিভাইড করো, টয়েস বাই কেটে দাও ভাগ, তাহলে টি স্কয়ার রুট এল বাই জি ই, যখন এইটা নিচে চলে আসবে, যখন আরেকটা ভগ্নাংশ যখন মাল্টিপ্লাই গুণ করতে আগের কত উল্টে যাবে, জি এম তো উপরে চলে যাবে, এই এলটা নিচে চলে আসবে। স্যার মিল্টন স্যারের লিংকটা দিয়েছি, একটু তাড়াতাড়ি করতে ভালোই তো। হ্যাঁ তাতে দিচ্ছি। দেখো এল এলটা কেটে দাও, হয়ে গেছে, ম্যাথ হয়ে গেছে, এল এলটা কেটে দাও জি এম ডিভাইড বাই জি ই। এখন জি এম বাই জি ই এইটার ভ্যালু যাকে এই যে তোমরা পেয়েছো, এটা ভ্যালু দেখো যে 16/81, তাহলে স্কয়ার রুটের ভিতরে এই 16/81 এই যে আগে ভ্যালুটা বের করছি, এই ভ্যালুটা বসালে কত হবে 4/9। এখন আমরা বের করব কিন্তু টি ই সমান সমান টি এম। আচ্ছা এখন এটা ভ্যালু দেওয়া আছে, তোমার এখানে দেওয়া হচ্ছে 2 সেকেন্ড, মানে 2 ডিভাইড বাই টি এম সমান সমান 4/9, so that টি স্যার এম। মিল্টন স্যারের ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ শুরু হচ্ছে, আমারও শেষ হবে, দেখো আর 1 মিনিট থাকবে, হয়ে গেছে।
তাহলে 2 ডিভাইড বাই টিএম ইকুয়াল টু 4/9। এখন আলাদা গুণ করে 30 করে কত হয় 18। 18 বাই 4 9/8 18 বাই 4 কত হয় 9/8 4.25। 4.5 স্যার 18 নিচে কত? দেখো 4.5 সেকেন্ড। এই 4.5 সেকেন্ড হচ্ছে আমার এখানে স্যার 18 নিচে কত রাখছেন স্যার? ও সরি স্যার 18 নিচে কত রয়েছে? আপনার যে 4 আলাদা গুণ করো যে 9 গুণ 18 18 বাই 4 এই যে 4 এর সঙ্গে 3 ছিল না 4টা নিচে দিলো তাহলে 18/4 বুঝতে পারছি। 18/4 কে তুমি 4 দিয়ে ডিভাইড করো দেখো কত হবে 4.5 সেকেন্ড। এই 4.5 সেকেন্ডটাই হচ্ছে আমার এখানে চাঁদে ওইটার তোমার হলো টোটাল পর্যায়কাল। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ বাবা। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার অ্যাটেন্ডেন্স লিঙ্কটা হ্যাঁ বুঝি না বাবা অ্যাটেন্ডেন্স স্যার স্যার অ্যাটেন্ডেন্স স্যার লিঙ্কটা লিঙ্কটা স্যার অ্যাটেন্ডেন্স জি স্যার হ্যাঁ জাস্ট 1 মিনিট দিয়ে বের হয়ে যাবে কোনো কথা বলবে না তোমার কাকুলি ম্যাডাম ফোন দিয়েছেন স্যার লাস্ট অ্যান্সার কত আসছে? 4.5। 4.5 4.55 ওকে সবাই হ্যাঁ লিঙ্ক দিয়েছি বাবা সব চলে যাও স্যার আসসালামু আলাইকুম। ওকে সবাই বের হয়ে যাও আমার লিঙ্ক হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়ে সব বের হয়ে যাও স্যার আসসালামু আলাইকুম।